সবার সামনে এসে দাঁড়ালো চন্দ্রর বউ সোহিনী। ভয় পেয়ে যায় চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে চন্দ্র বলছে, কম্বু তুমি আমাকে আর ভুল বুঝে দূরে সরে থেকেও না। এতগুলো বছর পেরিয়ে 10 হাত পেরিয়ে তোমাদের কাছে ছুটে এসেছি একটাই আশা নিয়ে, যে তোমরা আমাকে 10 হাত বাড়িয়ে অ্যাকসেপ্ট করে নিবে। সবাই তো করলো কম্বু, তুমি একমাত্র করতে পারছো না। কেন করতে পারছো না? এটা যে আমার কাছে কতটা অপমানের, কতটা বেদনার, সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না কম্বু। আর তখন এ কথা শুনে ঠাম্মি বলে, কারণ নিশ্চয়ই কোনো কিছু আছে, কারণটা তো জলের মতোই পরিষ্কার। আর তখন বলে, ঠাম্মি যখন আমি বলেছিলাম তখন তোমরা সবাই আমার উপর রাগ করেছিলে। কুর্চি তখন বলে, দেখ বুবলাই, যার সম্বন্ধে কথা বলছিস সে কিন্তু তোর মা, ঠিক আছে? এমন কথা বলিস না যেটা শুনে না আমাদের লজ্জা হয়। আর তখন বুবলাই বলে, তুমি না আশ্চর্য পিসিমণি, সারা জীবন একটা দিকেই দেখে গেলে। তোমরাই তো বলো, মা যদি নিজের সম্মান নিজেই রাখতে না পারে তাহলে ছেলেদের কি করণীয়? আমরা ছেলে হিসেবে কি করব? বাবিন তখন বলে, মা আমি বুঝতে পারছি না তুমি শুধু কেন বিষয়টাকে কমপ্লিটেড করছো। তখন মিঠি বলে যে, মা আমি কোনোদিনও বুঝতে পারিনি যে বাবা সম্বন্ধে তোমার এতটুকুও কোনো সহানুভূতি নেই, করুণা নেই। তখন কমলিনী বলে, আর কি কেউ কিছু বলবে? আর তখন ঠাম্মি বলে, তোমাকে বলে বলে আমরা একেবারে থুতিয়ে গিয়েছি, বুঝতে পেরেছো? সত্যি তোমাকে বলার আর কোনো রুচি নেই আমাদের। আর তখন বড় ঠাম্মি বলে, কথা বললেই তো শুনিয়ে দিবে, তাই না? ছেলের সঙ্গেই সম্পর্ক রাখবে না, আর আমরা বলার কে? আর তারপরে দেখা যাবে এদিকে ছোট কাকাই বলতে থাকে, দেখুন আমার সামনে আমাদের বাড়ির মেয়েটাকে আপনারা যেভাবে নিগ্রহ করছেন, অপমান করছেন, এমনকি তার ছেলে মেয়েরাও ছাড় দিচ্ছে না। আর আমাদের এডসেন্সে বুড়ি মায়ের সঙ্গে আপনারা কতটা দুর্ব্যবহার করতে পারেন সেটা না আমি অনুমান করতে পারছি। আর তখন চন্দ্র বলে, আচ্ছা কাকামণি, আপনার কি মনে হচ্ছে আপনার ভাইজির সঙ্গে আমি দুর্ব্যবহার করছি? না আপনি বলুন, আপনি তো সমানে দেখছেন, একটাও কি অসম্মানজনক কথা বলছি ওকে? বরং ওর কাছে তো সমানে আমি বিনীত হয়ে থাকছি, ওই তো বরং আমাকে। আর তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আর তখন বলে, আর সেই কারণটাই তো আমি জানতে চাই। আমি চাইছি কমু আর আমার মধ্যে সব কারণের অবসান ঘটুক। আর তখন যে সেই কারণেই আমি কমুকে জিজ্ঞেস করছি, কমু তোমার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে সরাসরি বলো প্লিজ। আর তারপর দেখা যাবে কমলিনী বলে, তোমার ওই আংটিটা তুমি কবে থেকে বানিয়েছো, কবে ঘুরিয়েছো বলো তো? কথাটা শুনেই চমকে যায় চন্দ্র, অবাক হয়ে যায়। আর তারপর তার আংটির দিকে সবাই লক্ষ্য করতে পারে। চন্দ্র তখন বলে, আংটি? তখন বলে, হ্যাঁ ওই যে তোমার হাতের আংটিটা। আসলে তোমার যাওয়ার আগে তো এরকম কোনো আংটি ছিল না, আর আসলে কোনো দিনও এরকম আংটি তোমার ছিলই না। আর সেটা যে আমার কথা শুনে তোমাকে মেনে নিতে হবে তেমনটা নয়, তোমার মাও জানেন যে এরকম কোনো আংটি তোমার কাছে ছিল না। আমি তখন বলে, কিসের আংটি? এখন আবার আংটি নিয়ে পড়লো নাকি? আর তখন কুর্চি বলে, দাঁড়াও মা, দাদাভাইয়ের হাতে কি এই আংটিটা তুমি কোনোদিনও দেখেছিলে? চন্দ্র বলে, আমার তো সেসব কথা মনে নেই কম্মু, যবে থেকে জ্ঞান ফিরে এসেছে তবে থেকেই তো দেখছি এই আংটিটা আমার হাতে আছে। তখন মিঠিল বলে, আচ্ছা হোম থেকে যে মানে আপনি যেই হোমে ছিলেন সেই হোম থেকে কি কেউ আপনাকে এই আংটিটা ঘুরিয়ে দিয়েছে আর গিফট দিয়েছে? তো হতে পারে না হলে? আর তখন মম বলে, আমি একটা জিনিস তো বুঝতে পারছি না যে এই আংটিটা নিয়ে এত প্রশ্ন কেন হচ্ছে। তখন কমলিনী বলে, কারণ এই আংটিটা তুমি যাওয়ার সময় তোমার হাতে ছিল না, তুমি যখন ফিরে এসেছো তখন তোমার হাতে দেখতে পাচ্ছি যে এই সোনার আংটিটা রয়েছে। তুমি এই আংটিটা কোথা থেকে পেয়েছো সেটা তো আমাকে জানতে হবে, তাই না? আমি তখন বলে, ওই দেখো একটা আংটি কোথা থেকে এলো তা নিয়ে। আর তখন বলে, অবশ্যই দরকার আছে মা, তার কারণ আপনার ছেলের মৃত্যুটা তো রহস্যজনকভাবে হয়েছিল, দুর্ঘটনায় মারা গেছে বলে আমরা জানতে পারি, কিন্তু তার বডির কোনো চিহ্ন আমরা পাইনি। অফিস থেকে যখন ডিক্লেয়ার আসলো যে ও আর নেই, তখন শেষ কাজ করা হয়েছিল। সে যখন রেড করতে যায় তখন কিন্তু তার হাতে এই আংটিটা ছিল না। তারপর যখন এমন দুর্ঘটনা ঘটলো, এরপর হোমে গেল, এতটা বছর থাকলো, নিশ্চয় কোনো হোম থেকে এই আংটিটা উপহার পায়নি। তাহলে এই আংটিটার রহস্যটা কি? আংটিটা পেলো কোথায়? আর তখন চন্দ্র বলে, ঠিক একদম ঠিক বলেছো তুমি কম্মু, আমি হলেও হয়তো বা এরকমটাই ধরতাম। তুমি একদম ঠিক বলেছো, সত্যি আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। তখন বলে, শোনো, আমার বুদ্ধির তারিফ করার জন্য না অনেক লোক আছে, তুমি আমার বুদ্ধির তারিফ করবে এটার জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম না। আমার বুদ্ধির তারিফ না করে এখন তুমি আংটিটা নিয়ে কি বলবে সেই ব্যাখ্যাটা দাও। আর তখন দেখা যায় বলতে থাকে যে, তুমি এই আংটিটা কোথা থেকে পেলে সেটা আমার জানার দরকার, খুবই দরকার। আর
যে যাতে তুমি বলছো তোমার স্ত্রী হিসেবে দাবি করছো, এটা তোমার জানার অধিকার আছে তাই না, যে আংটিটা তুমি কোথা থেকে পেলে? চন্দ্র তখন বলে 100 বার আছে, শোনো তোমায় আমি বলি, আমাদের হোমে না মাঝে মধ্যে ইলাহি খাবার দাবার হতো, বড় বড় লোকেরা আসতেন আর তারাই না সবাইকে গিফট দিতেন। আর তখন বলে সেরকমই হয়তো বা কেউ আমাকে এই আংটিটা পরিয়ে দিয়েছে। আর কুর্চি বলে দাদাভাই একটু ভালো করে মনে করে দেখো যে সোনার আংটিটা গিফট দেওয়াটা একটু বাড়াবাড়ি ব্যাপার না, থাকতে হোমে আর সেখানে কেউ এসে তোমাকে সোনার আংটি গিফট দিয়ে গেল মানে। আর তখন বলে তুই ঠিকই বলেছিস কুর্চি, তবে কি জানিস তো আমাদের হোমে অনেকেই আসতো, নানান সময় এসে নানান জনকে উপহার দিয়ে যেত। আর বলে যে ব্যাগ, বই, কম্পিউটার, জামা কাপড় এরকম মানে হয়তো বা কেউ আংটি গড়িয়ে দিয়ে গিয়েছে সে অনেক বছর আগে। আর তখন মিটি বলে যে তখন তো আপনার কিছুই মনে ছিল না, তাহলে সেই সময়কার কথা আপনি এখন কি করে মনে করছেন কাকু? আর তখন কথা শুনে অবাক হয়। এরপর বলে ঠিকই বলেছ, আসলে আমার আবছা আবছা না মনে পড়ছে, সম্পূর্ণ মনে তো পড়ছে না, কিন্তু আবছা আবছা মনে পড়ছে যে কেউ যেন আমাকে দিয়েছিল জানো তো। বলে মা কেউ না কেউ দিয়েছে বাবাকে, এটা নিয়ে তো প্রশ্ন করার কি আছে? আর তখন বলে আসলে মা না ছুতো খুঁজছে। বুলবুল এ কথা বলে যে মানুষটাকে তো পরিষ্কার করতে হবে, পুরোপুরি জীবনটা থেকে বাদ দিতে হবে না তাই না? আর বলে তাহলে মানুষকে বলবে কি করে যে এই কারণে আমি আমার স্বামীর সঙ্গে থাকিনি, সেটাই চেষ্টা করছে মা, বুঝতে পেরেছিস? তখন বর্ষা বলে সত্যি মামুনি তুমি আর অন্য কিছু পেলে না, একটা আংটি নিয়ে পড়ে আছো এখন? বলেনি তখন বলে তো শোনো, তোমার কাছে যতটা ব্যাপারটা সহজ আমার কাছে কিন্তু ব্যাপারটা ততটাই সহজ নয়। তুমি যত সহজে বলে দিচ্ছ যে হোমে আংটিটা তোমাকে একজন বলে দিচ্ছে আর হঠাৎ করে আজ বলছো, এতদিন না বলে একটু একটু নাকি তোমার মনে পড়ছে, তোমার পরিবারের লোকেরাই সেসব কথা বিশ্বাস করলো না, তোমার কাছে কি মনে হয়? চন্দ্র তখন বলে এই আংটিটা আমি কোথা থেকে পাবো? আমার কাছে কি টাকা আছে যে এই আংটিটা আমি কিনবো? আর তখনই এদিকে বলতে থাকে কমলিনী যে আংটি কিনে নাই বা থাকতে পারো, কেউ তো তোমাকে উপহারও দিতে পারে তাই না? এখন চন্দ্র হাসতে থাকে আর তখন বল না মা, তোমার বৌমা না ঠিক আগে যেমন ছিল ছেলে মানুষই, ঠিক একেবারে এখনও তেমনি আছে। ও ভাবছে কেউ হয়তো ওর স্বামীকে অধিকার করে নিয়েছে, ভাবছে বোধহয় অন্য কোনো বিশেষ মানুষ আমার আংটিটাই গড়িয়ে দিয়ে গিয়েছে। চন্দ্র বলে যে তুমি না মা ওর উপর রাগ করো না, বুঝতে পেরেছো, বড্ড ছেলে মানুষ। বলিনি তখন বলে আমাকে ছেলে মানুষ বলে সবার কাছে তুমি মহান হতে পারো, কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা নয়, আমার কাছ থেকে তুমি বাঁচবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার একটা কথাও বিশ্বাস করিনি। আর তখন বলে একের পর এক অবিশ্বাসের কাজ করে যাচ্ছ, অবিশ্বাসের প্রমাণ দিয়ে যাচ্ছ, এই আংটিটা তোমাকে যে কে দিয়েছে খুব পরিষ্কার করে আমাকে জানতে হবে। আর তখন বলে বেশ ভালো কথা, তোমাকে এই আংটিটা নিয়ে এত সন্দেহ হয় তো এই আংটিটা আমি এক্ষুনি খুলে দিচ্ছি, এই বলে খুলতে যায়। কমলিনী তখন বলে না না, এভাবে আংটি কেন খুলবে? যে তোমাকে দিয়েছে তাকে তো তখন অসম্মান করা হবে তাই নয় কি? এখন কমলিনী বলে কেন, তোমার আংটি আমি নিতে যাব কেন? যে এই সোর্স আমি জানি না তোমাকে কেউ দিয়েছে আর সেই আংটিটা তুমি খুলে সত্যি তুমি তাকে অপমান করছো, বুঝতে পেরেছো? তখন দেখা যায় চন্দ্র বলে আরে দূর বাবা, কখন কে সে আংটিটা আমাকে দিয়েছিল, হয়তো বা তার কোনো পাপ ছিল, সেটা মোচন করতেই সবাইকে পুরস্কার দিয়েছে আর তার মধ্যেই আমাকে একটা এই আংটিটা দিয়েছে। তুমি বলছো তাকে অসম্মানের কথা, আরে সে যে কে ছিল সেটাই তো আমি জানি না, ভালো করে মনেই নেই যে কে আংটিটা দিয়েছিল। তখন এদিকে মিঠিল বলে এত কিছু আপনার মনে পড়ছে অথচ হোমের নামটাই আপনার মনে পড়ছে না। কথাটা শুনে চমকে যায় চন্দ্র, ভয় পেয়ে যায় আর বলে এখন তো আপনার অন্তত হোমের নামটা জানা উচিত তাই না, মনে পড়া উচিত। তখন বলে কে বলবে, মানে আমি বলতে পারি না, আমি তো জানি। তখন বলে নেক্সট, হোমের নাম ছিল নেক্সট। সাথে সাথে মিঠিল নিজের ফোনটা বের করে টেস্ট করতে থাকে, চেক করতে থাকে যে এই নামে সেখানে কিছু আছে কিনা, কোনো হোম আছে কিনা। আর তখন এদিকে চন্দ্র ভয় পেয়ে যায় আর বলতে থাকে আরে এই নামে পাবে না, এই নামে মোবাইলে পাবে না, সব হোমের নাম কি ফোনে থাকে? তখন মিঠিল বলে হ্যাঁ নিশ্চয়ই থাকে, থাকা তো উচিত তাই না, আমি তো মেঘালয়ের সমস্তটা হোমই খোঁজ নিয়েছি, তো সেই হোমগুলোতে তো এরকম ধরনের কোনো নাম নেই আর আপনার মতো কেউ থাকতোও না। এখন বলে আর নেক্সট বলে সেখানে কিন্তু কোনো হোম ছিলও না, এখন পর্যন্ত কিন্তু এই নামে কোনো হোম খুঁজে
পাচ্ছি না, তার বাইরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। আর তারপর বল, এখানে আমি নেক্সট বলে কিছুই পেলাম না, বলে সব কিছু তুমি পাবে না ফোনে। আর তখন মিঠিল বলে তাহলে ঠিকানাটা বলুন। ঠাম্মি তখন বলে কেন, ওই হোমের ঠিকানাটা জেনে তোমার কি হবে? তখন বলে অবশ্যই জানতে হবে ঠাম্মি, একটা লোক হঠাৎ করে 20 বছর পর কোথা থেকে আসছে সেই প্রশ্নটা যদি কাকিমার মনে আসে তাহলে তো সেটা কোনো অবৈধ প্রশ্ন নয়, তাই না? কাকিমাকে তার জীবন সঙ্গীকে মেনে নেওয়ার আগে তার প্রশ্নের উত্তরটা তো দিতে হবে। তখন দেখা যায় চন্দ্র বলে না না তেমন করে তো বলতে পারবো না, কিন্তু রাস্তার নামটা বলতে পারবো। তুমি সেখানে গিয়ে জিজ্ঞেস করবে তো যে আমি সেখানে ছিলাম কি না। তখন বলে কি কমু, তাই তো? আর তখন বলে তুমি কোনো হোমেই ছিলে না, সেটা আমার কাছে পরিষ্কার। এটাও পরিষ্কার যে কোনো হোম থেকে তোমাকে এই আংটিটা দেওয়া হয়নি। আর তখন বলে কিন্তু আমি পুরস্কার ভেবে বললেই যে সবাই বিশ্বাস করবে এমনটা তো নাও হতে পারে, তাই আমার কিছু প্রমাণ দরকার, আর প্রমাণ তো আমি করেই দেব, শুধু আমার একটু সময় দরকার। আর আমি যদি সেটা প্রমাণ করতে নাও পারি, আমি মানুষ হই, তাহলে ঈশ্বরের উপর বিশ্বাস আছে আমার, ঈশ্বর কোনো না কোনো দিন সেই প্রমাণ ঠিক দিয়ে দিবেন। কিভাবে দিবেন আমি সেই অপেক্ষাতেই আছি। বাবিন তখন বলে বাবা তোমাকে সত্যিই কি হোম থেকে কেউ দিয়েছে? তখন চন্দ্র বলে আমার ভালো করে মনে পড়ছে না বাবা, আবছা আবছা যতটুকু মনে পড়ছে যে একজন বয়স্ক বড়লোক এসেছিলেন, হ্যাঁ বুঝলি তো, অনেককে অনেক উপহার দিয়েছিল, তো আমাকে আংটিটা উপহার দিয়েছিল। দেখ বাবিন, এটা আমার কাছে কোনো ইস্যুই ছিল না। একটা জিনিস ভেবে দেখ, আমি যদি সত্যি সত্যি কোনো খারাপ উদ্দেশ্যে কাজ করে থাকি তাহলে বাড়িতে আসার আগে, কমুর কাছে আসার আগে এই আংটিটা কি আমি খুলে ফেলতাম না, লুকিয়ে ফেলতাম না? কিন্তু আমি তো করিনি, আংটি তো সবার সামনে আমি পরে আছি, তাই না? তাহলে কেন পরে আছি? মলিনী বলে তো কারণ তুমি ভুলে গিয়েছিলে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে তোমার শরীরের অঙ্গ হয়ে গিয়েছে, তাই অস্তিত্ব তোমার খেয়াল নেই। তোমার যদি মনে পড়তো না তাহলে তুমি ঠিক আংটিটা খুলে রেখে আসতে। তখন বলে না কমু, তোমার মনের মধ্যে আমার সম্বন্ধে এমন একটা অবিশ্বাস ঢুকে গিয়েছে যে সেই নিয়ে আমি আর কিচ্ছু করতে পারবো না, যতক্ষণ না সমস্তটা প্রমাণ জোগাড় হচ্ছে যে তুমি আমায় অবিশ্বাস করবে, সেটা আমি বুঝে গিয়েছি। কিন্তু কমু, প্রমাণ যদি জোগাড় করতে হয় সেটা তো তাহলে তোমাকেই করতে হবে কমু, কারণ আমি তো কোনো ঘটনাই ঘটাইনি, আমার কাছে প্রমাণ থাকবে কি করে? আর তখন বললাম যে একটু আগে আমি যদি প্রমাণ জোগাড় করতে নাও পারি, ঈশ্বর সেই প্রমাণ জোগাড় করবে, ঠিক সেই প্রমাণ দিয়ে দিবে। আর তখন ঠাম্মি বলে আমার ছেলেটাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে, তার না কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও না। কমলিনী বলে আগেও তো ভালো হয়নি মা, আর এখন নতুন করে কি খারাপ হবে? আর তারপর বলে তবুও না, এখন থেকে বাকি জীবনটা আমি নিজের ইচ্ছেতে বাঁচতে চাই, আমি আপনাদের ইচ্ছে আর বাঁচতে চাই না। আর তখন বলে এতটুকু যদি বুঝতে পারেন তাহলেই ভালো, তাতে মঙ্গল হবে। ঠাম্মি বলে তাহলে তো তোমাকে আর কোনো কিছু বলার নেই। তখন বলে আপনাকে তো মাসিমা কিছু বলা হয়নি, মানুষটা যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন তো তার হাতে কোনো আংটি ছিল, তাহলে হোমে কে এসে দিয়ে গেল? প্রত্যেকে কেউ সোনার আংটি গড়িয়ে দেয়? এখন ছোট কাকা বলে অসম্ভব, এরকম ঘটনা ঘটতেই পারে না, এটা হতেই পারে না যে কেউ হোমের আংটিটা দিবে কেউ। আর তখন চন্দ্র বলে তাহলে কি আমি পুরোটা মিথ্যে বলছি? তখন ছোট কাকু বলে সেটা তো তুমি জানো, তবে এরকম ঘটনা যে ঘটতে পারে না সেটা আমরা জানি। আর তখন বলে বেশ ভালো কথা, যদি প্রমাণ হয় যে আমাকে হোমেই একজন লোক এসে এটা দিয়েছিলেন তাহলে। আর তখন বলে প্রমাণটা তোই চাইছি, কিন্তু তুমি তো কোনো প্রমাণই দিতে পারছো না, আর আমার ধারণা তুমি কোনোদিনও প্রমাণ দিতে পারবেও না, আমার পক্ষেও কোনো প্রমাণ দেওয়া সম্ভব নয়, কারণ এই 20 বছরে তুমি এমন একটা জীবন কাটিয়েছো যেটা তুমি আজ সকলের সামনে দাঁড়িয়ে বলতে চাও না। আর তখন বলে মানেটা কি? আর তখন বলে এখন যদি আমি মানেটা বলতে চাই না তাহলে আশেপাশের লোকজন আমাকে একদম ছিঁড়ে খাবে। আমি সত্যিই অপেক্ষা করছি মানেটা তোমাদের সকলের সামনে যাতে এমনিতেই পরিষ্কার হয়ে যায়, কোনো শত্রু থেকে আমি জানি না যে কিভাবে আসবে, কিন্তু যে কোনো দিন আসবে। যদি সৎ হই তাহলে সেই দিনটা আমি দেখব। আর এমন নয় যে আমি হাত পা গুটিয়ে বসে আছি, আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি আমি আমার এই 20 বছরের ইতিহাস আমি বের করার চেষ্টা করছি। এখন বলে আমি তোমাকে ফাঁসানোর জন্য নয়, আমার নিজের জন্য, আর যতক্ষণ না আমি প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই চেষ্টাটা আমি চালিয়েই যাব। এই বলে কমলিনী সেখান থেকে চলে যায়। আর তার পরের দিন সকাল হতেই দেখা যাবে কমলিনীর বাবা মা সহ সবাইকে ডাক দেয়।
যায়। আর তখন সবাই চলে আসে। কমলিনী হঠাৎ করে এসে দেখতে পেয়ে বলতে থাকে, কি ব্যাপার তোমরা এখানে? আর তখন বলে, চন্দ্র তো আমাদেরকে ফোন করে ডেকেছে। তখন বলে, তুমি ওকে কিছু বলোনি? আর তারপর দেখা যায় চন্দ্র বলে, আসলে আপনাদের মেয়ে ইদানিং না খুব খারাপ মুড থাকে, কখন কি বললে কীরকমভাবে রিয়াক্ট করবে তাই আর বলিনি। আর তখন বলতে থাকে, আর তাছাড়া আপনারা ওর বাবা মা দাদা বৌদি, নতুন করে আর বলবার কি আছে, আপনারা তো দেখেছেন সব কিছু। মোর দাদা তখন কুসুম বলে, আচ্ছা তাহলে আমাকে কেন এখানে ডেকেছ, আমাকে বলো, আমার তো আজকে অফিসে যাওয়া হলো। তুমি তখন বলে, রেজিস্ট্রেশনটা কি তাহলে আবার নতুন করে করতে হচ্ছে, আইন কি বলছে? আর তারপর দেখা যায় এদিকে বলতে থাকে যে বিয়েটা তো হয়েই গিয়েছিল, আর তো রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই, নাকি ননদিনী আমাদেরকে সত্যি সত্যি এবারে খাওয়াতে চাইছে। তখন কমলিনী একটু রেগে তাকিয়ে থাকে। চন্দ্র তখন বলে, আসলে এতে না ও লজ্জা পায়, ওকে আমি আর নতুন করে লজ্জা দিতে চাই না। আর তারপর দেখা যাবে বলতে থাকে যে আমার শুধু একটাই বক্তব্য, কমলিনী আমাকে সন্দেহ করে, আমি চাই আপনারা যদি ওর এই সন্দেহটা আটকাতে পারেন। আর তারপর দেখা যাবে যে নতুন, আমি কিন্তু এটা তোকেও বলছি। আর তখন নতুন বলে, চন্দ্র এই ব্যাপারে আমি কোনো কিছু হেল্প করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। উঠান তোর স্ত্রী, তোকে যদি ভরসা না করে, তোকে যদি সন্দেহ করে, তাহলে তো আমার কিছু করার নেই, তাই না? আর তারপর দেখা যায় বলতে থাকে, কিন্তু নতুন তুই তো জানিস যে আমার পক্ষে এমন একটা কাজ করা সম্ভব নয় যাতে। আর তখন বলে চন্দ্র, আমার জানা না জানাতে কিছু যায় আসে না, উঠান কি জানে কি জানে না, কি বিশ্বাস করে কি অবিশ্বাস করে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাছাড়া বউটানার বাচ্চা মেয়ে নয় যে আমি বোঝালাম আর সে বুঝে গেল, তাই নয়। এই যে এখানে অনেক লোকজন আছে, বউটানের বাবা মা আছে, ওরা বুঝবে। তারপর কমলিনীর বাবা বলতে থাকে, না না তুমি কি জানতে চাইছো সেটাই বুঝতে পারছি না, তুমি নিজেও তো জানতে না 20টা বছর কোথায় ছিল। আর চন্দ্র তো নিজেও কিছু মনে করতে পারছে না, তবু তো একটু একটু করে মনে পড়ছে। সেই মনে পড়ার ভিত্তিতে আস্তে আস্তে সমস্তটা মনে করতে পারবে, পরিষ্কার হয়ে যাবে সমস্তটা। এই ব্যাপারটাকে এত ঘোরপেঁচের মধ্যে ফেলে দিও না। আর তারপর দেখা যাবে অন্যদিকে চন্দ্রর বউ এসে পড়ে একেবারে সেই গ্রামটাতে, চন্দ্ররা যেখানে থাকে, আর সেখানেই সে রাস্তাঘাটে ছবিটা দেখায় আর চন্দ্রকে খুঁজতে থাকে, আর ওই বাড়িটা কোথায় সেটাও জানতে পারে। আর তখনই দেখা যাবে এদিকে বুবলাই বলতে থাকে, ঘুরপেচ তৈরি না করলে মা নিজে বাঁচবে কি করে, উনি তো ঘুরপেচ ছাড়া আর কিছুই বুঝতে পারে, মাকে তো যে কোনো প্রকারে বাবাকে জীবন থেকে বাদ দিতে হবে, তাই না? ঠাম্মি তখন বলে, সেটাই হলো আসল কথা, ও তো আমার ছেলের সঙ্গে থাকতেই চাচ্ছে না, কখনোই না। আর তখনই দেখা যাবে কুর্সি বলে, কখনোই না, যদি একটা মেয়ের মনে স্বামীর সম্পর্কে সন্দেহ তৈরি হয়, তাহলে তার মনে না হাজারটা প্রশ্ন থাকে, হাজারটা প্রশ্ন করতে থাকে। সত্যিই তো দাদাভাই তো কাল পর্যন্ত কিছু প্রশ্ন উত্তর দিতেই পারেনি, আর এই যে আংটিটা পরে এসছে এটা কোথা থেকে এলো, আর তারপরেও কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। আর তখন কমলিনী বলে যে উনি যেই হোমের কথা বলছে, ওই হোমে কিন্তু কোনো ওনার অস্তিত্বই পাওয়া যায়, এমনকি উনি যে নিজে বলছে মেঘালয়ের কোনো হোমে ছিলেন, আমরা সেখানে খবর নিয়ে জানতে পেরেছি যে মেঘালয়ের কোনো হোমেই উনি কখনোই ছিলেন না। কথাটা শুনে সবাই চমকে যায়। আর তারপর দেখা যাবে কমলিনী আরও বলতে থাকে, তো এটা যদি পরিস্থিতি হয় তাহলে তো মানুষের সন্দেহটাই স্বাভাবিক, তাই না? কমলিনীর মা তখন বলে, তো আর কি সন্দেহ হচ্ছে বলতো, ও কি হোমে ছিল না, ও কি অন্য কোথাও ছিল? আমি তখন বলে, ও যেখানেই থাক, ও তো ফিরে এসেছে তোমার কাছে। আর তখন কমলিনী বলে, ফিরে এসেছে বলেই যে আমি মাথায় করে রাখবো তেমনটা কিন্তু নয় মা। তখন তার বাবা মাকে বলে, তোমরা তো আমার বাবা মা, তোমরা আমাকে সবচেয়ে ভালো চিনো, তাই না? যতদিন আমার মনে সন্দেহ থাকছে যে এই মানুষটাকে তোমরা জামাই মনে সম্বোধন করছো, সেই মানুষটার সঙ্গে কিন্তু আমি কিছুতেই সংসার করতে পারবো না। আর তারপর দেখা যাবে এটা শুনে সবাই চমকে যায়। আর অন্যদিকে দেখা যাবে একটি মেয়ে আর একটি মহিলা রাস্তাতে নেমে যায়। আর তারপর এদিকে কমলিনী বলে, আমার শ্বশুরবাড়ির লোকজন বাবা মা যে যাই বলুক না কেন, যতদিন আমার কাছে পরিষ্কার হচ্ছে কিছুতেই আমি এই মানুষটার সংসার করতে পারবো না। কমলিনী তখন বলে, তাহলে কি করলে তুমি পরিষ্কার হবে, এটা আমাকে অন্তত বলে দাও। আর তখন কমলিনী বলে, সেটা তো আমি জানি না, এখন তো তুমিই জানো যে তোমার কি করতে হবে, তাই না? সব কিছুতে তো তুমি জড়িয়ে আছো, তার কারণ এই বাড়িটাতে তুমি 20 বছরে তুমি আংটিটা কোথায় পেলে, হোমে এসে কোন মানুষ তোমাকে সোনার আংটি উপহার দিয়ে গেল, সেটা জানার ইচ্ছে আমার হতে পারে, তাই না? তখন বলে, ওরে বাবা, আমি তোমাকে তো বললাম, দেখুন বাবা,
আমি যেই হোমটায় ছিলাম সেই হোমটায় অনেক বড় মানুষ আসতো, তারা এসে আমাদের অনুষ্ঠানের সময় টাকা দিতেন, অনেক জিনিসপত্র দিতেন। সেই হিসেবে এই আংটিটাও আমাকে একজন দিয়েছিল, তো সে কে আমার মনে নেই। আর এই নিয়ে আপনার মেয়ে সারা দিন কালকে অশান্তি করেছে, আজকে আবারও সেই প্রসঙ্গ তুলছে। এবার কি করব বলুন তো? আমার মনের মধ্যে যদি সত্যি তেমন কিছু থাকতো তাহলে তো আমি অনায়াসেই এই আংটিটা তুলে রাখতে পারতাম। কিন্তু এই 20 বছরে কমলিনীর যে একটা মতামত তৈরি হয়েছে সংসার করতে করতে, সন্তানদের মানুষ করতে করতে, এটা তুমি ভেবেই দেখোনি? তুমি এটাও ভেবে দেখোনি যে কমলিনীর দৃষ্টি এখন আরো প্রখর হয়েছে তোমার সমস্যা? তবে তুমি যদি কিছু কিছু ভুলে না যেতে তাহলে আমার পক্ষেও না এই প্রশ্নগুলো তোলা না কষ্ট হয়ে যেত, কঠিন হয়ে যেত। কিন্তু প্রশ্ন যখন উঠেছে তখন তো নিরাময় তোমাকেই দিতে হবে। ততক্ষণ না এই সন্দেহ মনের মধ্যে থেকে দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। কথাটা শুনে সবাই চমকে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কমলিনী তখন বলে, তুমি সে যাকেই ডেকে আনো না কেন, কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্ট এটাই থাকবে। ছোট কাকু বলে যে শোনো, তোমাকে কিন্তু কেউ এই আংটিটা দেয়নি, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। যত বড় লোকই হোক, খাবার দিবে, পোশাক দিবে, অন্য কিছু দিবে, তাই না? কিন্তু সে তো আর সোনার আংটি দিতে পারে না, এটা হতে পারে না। এটা একদমই পরিষ্কার নয়। হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2। আর তখন মিঠিল বলতে থাকে, আমি বলছি আপনি তো কোনো হোমেই ছিলেন না আঙ্কেল, সেটা তো প্রমাণিত, তাই না? আর তখন বলে বেশ, তাহলে বলো তো আমি কোথায় ছিলাম? না না, বলো যে আমি কোথায় ছিলাম। আর তারপর তুমি বলে, আমার ছেলেকে নিয়ে দেখছি সবার তো খুব মাথা ব্যথা। এই বাড়ির সে তো বলছে এই যে সে এই বাড়ির না, এখন সেও বলছে। মিঠিল বলে যে আমি কোনোদিনও এই বাড়ির হতে পারি, নাও হতে পারি। আমি তো কথাটা কাকিমার উদ্দেশ্য কথা বলছি, কাকিমার পক্ষ হয়ে কথা বলছি। যদি এই বাড়ির বউটা না হই না, তারপরও ওই কাকিমার পক্ষ নিয়ে কথাটা আমাকে কেউ আটকাতে পারবে না, আমি কাকিমার হয়ে কথা বলবো। তখন বর্ষা বলে, আমাদের ফ্যামিলির মধ্যে তুমি কেন কথা বলছো মিঠি? কাকিমার হয়ে কথা বলতে হলে বাইরে গিয়ে কথা বলো, পরিবারের মধ্যে ঢুকে নয়। অন্যদিকে দেখা যাবে সেই মহিলা দুটো, মানে একজন মেয়ে একজন মহিলা, লোকজনকে ছবি দেখিয়ে মানে একটা ঠিকানা দেখিয়ে জিজ্ঞেস করে যে আচ্ছা দিদি বলতে পারবেন যে এই ঠিকানাটা ঠিক কোথায় হবে? আর তখন বলে ওই তো যান না, সোজা গিয়ে ডান দিকে, ঠিকানাটা দিয়ে দেয়। আর তখন তারা সোজা যেতে থাকে ওই দিকে। তারপর দেখা যাবে সেই ঠিকানা অনুযায়ী তারা চলে আসে। আর এদিকে যখন এসব নিয়ে আলোচনা হচ্ছিল, হঠাৎ করে সবার মাঝখানে চলে আসলে সবাই তো চমকে যায়। তখন বলে, কি ব্যাপার চন্দ্র, তুমি আমাকে চিনতে পারছো না? আর তখন বলে, তুমি এখানে? আর তখন এদিকে কমলিনী বলে, এবার সবার কাছে পরিষ্কার তো, সবাই বুঝতে পারছো তো কিসের জন্য এতদিন আমি এই সমস্ত করি?